যশোরে করোনায় আরও একজনের মৃত্যু, 2 দিনে প্রাণ গেল 2 জনের। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ছড়ালো 2000, মৃতের সংখ্যা 20। সদর হাসপাতালে চিকিৎসাধীন 187 জন। সাগর উত্তাল থাকায় মহেশখালী থেকে এলএনজি সরবরাহ বন্ধ। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট, ধুঁকছে সিএনজি ফিলিং স্টেশন, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। থামছেই না বিএসএফের পুশিন, এবার খাগড়াছড়ি ও সাতক্ষীরা সীমান্তে 19 জনকে ঠেলে দেওয়া হলো বাংলাদেশে, হেফাজতে নিল বিজিবি। অনিয়ম দুর্নীতিতে ডুবেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়, আর্থিক কেলেঙ্কারি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ মিলেছে সাবেক 2 ভিসির বিরুদ্ধে। শাস্তি নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস। এবং 19 পণ্যের মোড়কে পাটের বদলে ফের ফিরছে প্লাস্টিক। লোকসানের বৃত্তে আটকা খুলনার সব পাটকল। জনবল সংকটে নিয়মিত অভিযান চালানো সম্ভব হচ্ছে না, দাবি প্রশাসনের। বাংলার সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। ক্রমশ অবনতি হচ্ছে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি। জেলায় 2000 ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত মারা গেছেন 20 জন। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 187 জন। এতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গু রোগীর চাপে তিল ধরার ঠাঁই নেই বরগুনা জেনারেল হাসপাতালে। 250 শয্যার এ হাসপাতালে শুধু ডেঙ্গু রোগী 187 জন। ইতোমধ্যেই জেলায় 2000 অতিক্রম করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় 57 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 2105 জনে দাঁড়িয়েছে, আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 20-এ। 6 দিন ধরে আক্রান্ত, প্যারাটিং প্রত্যেক রোজ কমতে আছে। খাতে গেলে বমি আসে, জ্বর, দুর্বল শরীর। এই উপসর্গগুলো দেখার পরে আমি ডেঙ্গু টেস্ট করাইলাম। টেস্ট করার পরে আমার ডেঙ্গু পজিটিভ আসছে। এদিকে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। জরুরি পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালে 12 জন চিকিৎসক ও 10 জন নার্স পদায়ন করা হলেও এখন পর্যন্ত 4 জন নার্স ও 5 জন চিকিৎসক যোগদান করেছেন। চিকিৎসকরা বলছেন দিন দিন অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। বরগুনা অবশ্যই হটস্পট, কেসও বেশি, উন্নতি হচ্ছে না, অবনতি তো আমাদের কেস প্রত্যেকদিনই বাড়তেছে। এদিকে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে আইইডিসিআর। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার সাইফুল মিরাজ। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বরগুনায় কোনোভাবেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না। বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলছেন যে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা এখানে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় বরগুনায় আরো 57 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2105 জনে এবং এখন পর্যন্ত ডেঙ্গুতে বরগুনায় মোট 20 জন মারা গিয়েছেন। বরগুনা জেনারেল হাসপাতালটি 250 শয্যা বিশিষ্ট এবং এই 250 শয্যার হাসপাতালে এই মুহূর্তে 187 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তো বিষয়টি নিয়ে কিন্তু আমরা এখানকার যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা সেবা দিতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে বরগুনায় ডেঙ্গুর আক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল বরগুনায় গত 4 দিন ধরে অনুসন্ধান চালাচ্ছেন। কিছুক্ষণ আগে তারা আমাদেরকে জানিয়েছেন যে এডিস মশা সাধারণত নোংরা পানিতে বংশ বিস্তার করে না, তারা স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে এবং বরগুনার প্রতিটি বাড়িতেই বৃষ্টির পানি ধরে রাখার একটি প্রবণতা আছে এবং এই বৃষ্টির পানি যে জমা রাখা হয় এই ড্রামগুলোতে তারা তাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছেন এবং সেখানে প্রতিটি ড্রামই কিন্তু এডিস মশার লার্ভা তারা পেয়েছেন এবং তারা আমাদেরকে বলেছেন যে এডিস মশা এক প্রকার গৃহপালিত পশু বা পাখির মতো। এরা মূলত স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে এবং ঘরের কাছাকাছি তারা থাকে। এ কারণে বরগুনার প্রায় ঘরে ঘরেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে কিছুক্ষণ আগে আমরা বরগুনার জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাসাবাড়িতে বরগুনায় যেভাবে ব্যাপক পরিসরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রম চলছে, ঠিক তেমনি ভাবে বাসাবাড়িতে যে বৃষ্টির পানি জমা রাখার যে প্রবণতা তৈরি হয়েছে সেই বাড়িতে বাড়িতে স্বেচ্ছাসেবকদের পাঠিয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং প্রাথমিকভাবে এই সতর্কের কার্যক্রমটা চলমান রয়েছে। এরপর তারা আইন প্রয়োগ করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনা জেনারেল হাসপাতাল থেকে। যশোরে করোনা আক্রান্ত আরও একজন মারা গেছেন। এ নিয়ে 2 দিনে 2 জনের মৃত্যু হলো। করোনা সংক্রমণ বাড়লেও বেনাপোল বন্দরে নেই প্রতিরোধ ব্যবস্থা। স্বাস্থ্যবিধি না মেনে অবাধে ভারতীয় ট্রাক চালকেরা প্রবেশ করছেন বন্দরে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন ইউসুফ আলী নামে এক রোগী। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে নেওয়া হয় তাকে। পরে পরীক্ষায় করোনা পজিটিভ আসে। বুধবার মধ্যরাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে এদিন সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে শেখ আমিন নামে আরও একজনের মৃত্যু হয়। করোনা সংক্রমণ রোধে সতর্কতা ব্যবস্থা গ্রহণের স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ দিলেও এখন পর্যন্ত বেনাপোল বন্দরে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। স্বাস্থ্যবিধি না মেনে অবাধে ভারতীয় ট্রাক চালকেরা প্রবেশ করছেন বন্দরে। পাসপোর্টধারী যাত্রীরা মাস্ক ছাড়া ভারত বাংলাদেশে ভ্রমণ করছেন। নিরাপত্তা কর্মী থেকে শুরু করে বন্দর ব্যবহারকারী শ্রমিকদের মধ্যেও নেই স্বাস্থ্যবিধির বালাই। এতে বাড়ছে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা। বন্দর কর্তৃপক্ষ আপনাদের কেন মাস্ক নাই বা মাস্ক পরতে হবে না, আমাদের কিছু নির্দেশনা দেয়নি? না, কিছু দেয়নি। বেনাপোল বন্দরের নিরাপত্তা কর্মীরাও মাস্ক ব্যবহার করছে না, ভারতীয় ড্রাইভাররাও মাস্ক ব্যবহার করছে না। যদি আমরা আগাম সতর্ক না হই আমরা আবার ক্ষতির মুখে পড়ব। স্বাস্থ্যবিধি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আর ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ বলছে এখন পর্যন্ত কোনো করোনা আক্রান্ত ধরা পড়েনি। আমাদের এখানে কোনো লক্ষণ নিয়ে কোনো যাত্রী আগমন ঘটেনি। আর এটা যদি ঘটে তাহলে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে আইসোলেশন ব্যবস্থা আছে, সেখানে আমরা রেফার। গত 11 জুন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে দেশের সব স্থলবন্দর, নৌবন্দর ও বিমানবন্দরে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। উদ্বোধনের 2 বছর পরও চালু হয়নি যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট। ফলে গুরুতর রোগীরা বঞ্চিত হচ্ছেন বিশেষায়িত এ সেবা থেকে। কর্তৃপক্ষের দাবি, জনবল সংকট ও নতুন ভবনে লিফট সুবিধা না থাকায় আইসিইউ ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2021 সালের নভেম্বরে বেসরকারি অর্থায়নে যশোর জেনারেল হাসপাতালে 10 শয্যার একটি আইসিইউ ইউনিট চালু করা হয়। 2023 সালে সরকারি অর্থায়নে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের 4র্থ তলায় নতুন করে 10 শয্যার আইসিইউ ও 10 শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়। তবে রোগী ওঠানামার জন্য লিফট ও জনবল না দিয়ে উদ্বোধন করায় এখন পর্যন্ত এই ইউনিট কেউ ব্যবহার করতে পারেনি। হাসপাতালের বর্তমান জনবল দিয়ে কোনো মতে চালু রাখা হয়েছে বেসরকারি উদ্যোগে নির্মিত ইউনিটটি। সরকারিভাবে আমাদের সদর হাসপাতালে 20 বেডের আইসিইউ যন্ত্রপাতি অলরেডি চলে এসেছে, কিন্তু জনবল এবং বরাদ্দ না থাকার কারণে আমাদের আইসিইউ চালু করা সম্ভব হয় না। সরকার যদি দ্রুত এগুলার দিকে নজর দেয় এবং দ্রুত চালু করে দেয়, জনবল দেয় এবং লিফটটা চালু করতে পারি, তাহলে আমরা দ্রুত আইসিইউটাকে চালু করতে পারবো। সরকারি খরচে নির্মাণ করা ইউনিটটি চালু না করায় স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা নিতে পারছেন না জেলাবাসী। আইসিইউর যে ব্যয় যশোর সাধারণ মানুষের পক্ষে এই ব্যয়টা বহন করা অত্যন্ত কষ্টকর। লিফটের যে জটিলতাটা সেটা দ্রুত যদি নিরসন করা হয় সেক্ষেত্রে আইসিইউ সেবাটা পাবে এবং জনগণ উপকৃত হবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, আইসিইউ ইউনিটটি চালু করতে লিফট সহ 70 জন চিকিৎসক, নার্স ও কর্মচারী প্রয়োজন। 10 বেডে আইসিইউ প্লাস 20 বেডে আইসোলেশনের জন্য নার্স, ডাক্তার এবং সাপোর্ট স্টাফ নিয়ে প্রায় 70 জন জনবল লাগবে। অতখানি জনবল আমাদের হাসপাতালে নাই। তবে এলিভেটর শ্যাফট হলে আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করতে পারি। পরবর্তীকালে জনবলের সমাধান হয়তো ধাপে ধাপে আমাদের অধিদপ্তর মিনিস্ট্রি থেকে করা যেতে পারে। কর্তৃপক্ষের তথ্য মতে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে প্রতি মাসে অন্তত 100 শয্যা চাহিদা রয়েছে। সময় সংবাদ, যশোর। উত্তাল সাগরে মহেশখালী থেকে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে বন্ধ নগরীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। এছাড়া উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়ও। সংকট নিরসনে কাজ চলছে জানিয়ে আজকের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। বন্দরনগরী চট্টগ্রামের সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। একজন চালককে গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টারও বেশি সময় ধরে। আবার অনেক ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ করে দিয়ে অলস সময় কাটাচ্ছেন কর্মচারীরা। সকাল থেকে নগরীর এমন অবস্থায় দুর্ভোগে যানবাহন চালকরা। কালকে গ্যাস পায় নাই, আজকে আসে দেখি গ্যাস নাই, এখানে আসে এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছি। সবখানে তো এখানে বন্ধ দেখতেছি, আমরা এখনো যোগাযোগ করি না। আমাদের মালিক পক্ষকে জানাচ্ছি, মালিক পক্ষ যোগাযোগ করতেছে। সকাল ভোরে এসে এখানে সিরিয়াল দিচ্ছে, এই পর্যন্ত আমি প্রায় আমার 5 ঘন্টা সময় এই পর্যন্ত। 6টার পরে গ্যাস পাম্প বন্ধ, 10টা বাজে আবার গ্যাস দিই। মানুষ কি আর কত হরানি করবো? ঘন্টাখানিক ধরে আমি
মুরাদপুর গেছি, 2 নম্বর গেট গেছি, এখানে ঘুরে সিরিয়াল দিয়ে গ্যাস পাচ্ছি না। সাগর উত্তাল থাকায় মহেশখালীতে এলএনজি নিয়ে আসা জাহাজ টার্মিনালে নোঙর করতে পারছিল না। এতে নগরীতে গ্যাস সরবরাহ সংকটে পড়ে, ফলে শিল্প কারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে। তবে দুপুরে একটি জাহাজ টার্মিনালে ভেড়ায় আজকের মধ্যে সমস্যা সমাধানের আশা কর্ণফুলী ডিস্ট্রিবিউশনের। গ্যাসের চাপ যেখানে আপনার 120 থাকার কথা, সেখানে আপনার মাত্র 20-এ আইসা থাকার কারণে সমস্ত কলকারখানা মেশিনারি আপনার চলা বন্ধ হয়ে গেছে। এই প্রেক্ষাপটে গতকাল থেকে আজ পর্যন্ত এন্টায়ার ইন্ডাস্ট্রি আপনার চরম বিপর্যয়ের মধ্যে অতিবাহিত করছে। স্বাভাবিক সময়ে এলএনজি টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে যেখানে 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা, বুধবার সন্ধ্যায় তা নেমে আসে 195 মিলিয়নে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জে 1,500 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে দুপুরে রূপগঞ্জের মাহনা ও আধুরিয়া এলাকায় 3টি স্থানে অভিযান চালানো হয়। এ সময় 4 কিলোমিটার এলাকার 800 বাড়ির অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে এক্সকেভেটর দিয়ে সিলগালা ও অপসারণ করা হয় সংযোগগুলো। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ, রাইজার ও বার্নার। থামছেই না বিএসএফের পুশিন কার্যক্রম। এবার খাগড়াছড়ি ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়া হলো নারী শিশুসহ 19 জনকে। ভোরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে নারী শিশুসহ 13 জনকে কাঁটাতারের বেড়া পার করে দেয় বিএসএফ। অবৈধভাবে তারা ভারতে গিয়ে মহারাষ্ট্র রাজ্যে ইট ভাটা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের মধ্যে 12 জন নড়াইলের এবং 1 জন যশোর জেলার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে নারীসহ 6 জনকে পুশিন করেছে বিএসএফ। বোম্বে থেকে তাদের আটক করে দেশটির পুলিশ। পুশিন করার পর সবাইকে হেফাজতে নিয়েছে বিজিবি। ভারতের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সময়ে আটককৃত 14 বাংলাদেশি নাগরিককে আখাউড়া স্থলবন্দর সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। বিকেলে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের মধ্যস্থতায় তাদেরকে ফেরত পাঠানো হয়। আখাউড়া সীমান্তে সবাইকে গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইমিগ্রেশন পুলিশ। এ সময় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে নগদ অর্থ ও বিভিন্ন ধরনের শুকনো খাবার সরবরাহ করা হয়। জানা যায়, বিভিন্ন সময়ে কাজের প্রলোভন দেখিয়ে দালালের খপ্পরে পাচার হন তারা। তারা বিভিন্ন সময়ে ভারতে কাজের উদ্দেশ্যে যে আটক হয়েছিলেন এবং তাদের আইনশৃঙ্খলা কর্মকর্তারা তাদেরকে সাজা শেষে নরসিংগড়ের যে শেল্টার হোম আছে সেখানে রেখেছিলেন। আজকে তারা নিরাপদভাবে দেশে ফেরত আসছে। আমরা জানতে পারছি যে 5 জন ছিল যারা ধান কাটতে দেশে চলে আসছিল সীমান্ত এলাকায়, আর একজন মেয়ে আছে যারা বিভিন্ন সময় দালালের চক্করে পড়ে বিউটি পার্লারে কাজ করবে এই মর্মে চলে আসছিল। হ্যাঁ, আসার পরপরই তারা ধরা পড়ে। বাংলার সময় আরও থাকছে। খানাখন্দে ভরা সড়কে ভোগান্তি নিত্য সঙ্গী। ঝিনাইদহে হেলে দুলে চলছে যানবাহন। দ্রুতই রাস্তা সংস্কারের আশ্বাস এলজিইডির। প্রাথমিকের বেসরকারি শিক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেয়ার বিষয়ে একটি নীতিমালা হওয়া উচিত মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের রাজশাহীতে মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন। আমাদের দেশে যে কিন্ডারগার্টেনগুলো আসছে বা ইংলিশ স্কুলগুলো চলছে, সেগুলো কীভাবে চলছে আমি মনে করি এই বিষয়গুলো আমাদের যেগুলো প্রাথমিক লেভেল পর্যন্ত শিক্ষা দিচ্ছে সেগুলো প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানেই হওয়া উচিত এবং সেই জন্য আমাদের একটা নীতিমালা রয়েছে। সেই নীতিমালাতে এগুলো রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রয়েছে এবং রেজিস্ট্রেশন করার পরে সেগুলো দেখভালের দায়িত্ব আমরা নেব। অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আর্থিক দুর্নীতির প্রমাণ মিলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য ডক্টর নুরুন নবী ও ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে। শিক্ষকরা বলছেন 2 ভিসির ধারাবাহিক অনিয়মের কারণে দীর্ঘ সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
2015 সালে তৎকালীন আওয়ামী সরকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় 10তলা ছাত্রী হল ও ডক্টর ওয়াজেদ মিয়া গবেষণা ইনস্টিটিউট এবং একটি স্বাধীনতা স্মারক নির্মাণে 97 কোটি 50 লাখ টাকা বরাদ্দ দেয়। সে সময় উপাচার্য ছিলেন প্রফেসর ডক্টর AKM নুরুন নবী। তবে 2017 সালের 14 জুন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর বন্ধ করে দেন প্রকল্পের কাজ। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ভবনের নকশা পরিবর্তন করে নির্মাণ ব্যয় বাড়ানো হয় দ্বিগুণেরও বেশি। তবে এরই মধ্যে সব প্রকল্পে ব্যয় হয় 55 কোটি টাকা। শিক্ষকরা বলছেন, বিগত উপাচার্যদের ধারাবাহিক অনিয়মের কারণেই প্রতিষ্ঠার এক যুগেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে রংপুরের মানুষের যে এই আকাঙ্ক্ষাটা ছিল, এইটা কখনোই তারা বাস্তবায়িত হতে দেখেনি। আমাদের উপাচার্যরা তারা বিভিন্নভাবে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতারণা করেছেন। এনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, তাহলে এনারা যদি এরকম অনিয়ম করে তাহলে ছাত্রদেরকে এনারা কি শিখিয়েছে? আর ঠিকাদারকে অ্যাডভান্স 15 কোটি টাকা দিয়ে দেওয়া, এটা আপনারা ভাবতে পারেন? প্রকল্পে অনিয়মের অভিযোগে সাবেক উপাচার্য ডক্টর নুরুন নবী, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদার আব্দুল সালাম ও হাবিবুর রহমানের বিরুদ্ধে বুধবার মামলা করে দুর্নীতি দমন কমিশন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বলেন, অনিয়ম যেই করুক যথাযথ শাস্তি নিশ্চিতে সহযোগিতা করবেন তিনি। দুদকে যতটুকু চাহিদা যতটুকু দেওয়ার আমরা প্রোভাইড করছি। আমি চাই এখান থেকে যারাই অনিয়ম করুক না কেন তারা শাস্তির আওতায় আসুক। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ এবং দরপত্রের অস্বাভাবিক মূল্য প্রস্তাব সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 19 ধরনের পণ্যের মোড়কে পাটের ব্যবহার আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তার প্রয়োগ নেই বললেই চলে। ধান, চাল, গম সহ বিভিন্ন পণ্য সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের বস্তা। ফলে পাট পণ্য বিক্রি কমে এসেছে কারখানাগুলোতে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। নিষিদ্ধ হলেও খুলনা নগরীর স্টেশন রোড এলাকায় এভাবেই প্লাস্টিকের বস্তায় চাল পরিবহন হচ্ছে। এমন চিত্র শহরের প্রায় সব বাজারেই। দোকান ও গোডাউনে চাল, ডাল, গম, ভুট্টা সহ বিভিন্ন পণ্য সংরক্ষণ ও সরবরাহ করা হচ্ছে প্লাস্টিকের বস্তাতেই। অথচ আইন বলছে এমন 19টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। মূলত আইনের প্রয়োগ না থাকায় ধীরে ধীরে মিল মালিকরা পাটের বস্তার পরিবর্তে ব্যবহার করেন প্লাস্টিকের বস্তা। বাধ্য হয়ে দোকানে প্লাস্টিকের বস্তা রাখার অজুহাত বিক্রেতাদের। এখন সবই প্লাস্টিক, আটা, ময়দা, চিনি, ডাল সব প্লাস্টিক বস্তা। আমরা তো বাধ্য হয়ে কোম্পানি যেভাবে ছাড়ে ওইভাবে আমাদের কিনতে হয়। আমরা তো আর উৎপাদন করি না, মিল থেকে প্রত্যেকটা মিল থেকেই যেভাবে আসে আমরা সেভাবে বিক্রয় করি। 2010 সালে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করে সরকার। পরে আরও 13টি পণ্যে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হয়। চাহিদা বাড়ায় নতুন নতুন কারখানারও সৃষ্টি হয়, বাড়ে বিনিয়োগ। তবে আইন থাকলেও তা প্রয়োগ না থাকায় ফের চাহিদা কমতে থাকে পাটের বস্তার। 20 সালে মিনিমাম 40-50 হাজার একটা পাটির কাছে বিক্রি করত, সেসব পাটি এখন প্লাস্টিক ইউজ করে। পাটের বস্তার ব্যবহারটা গত 5 বছরের সাথে যদি তুলনা করি তাহলে বর্তমানে প্রতি বছরই ধারাবাহিকভাবে 5 থেকে 10% কমতেছে। এদিকে চাহিদা কমে যাওয়ায় বস্তার উৎপাদনও কমিয়ে আনে কারখানাগুলো। আর্থিক লোকসানে বন্ধ হয়ে যায় খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল। উৎপাদিত পাট পণ্য বিক্রি করতে না পেরে আর্থিক লোকসানের মুখে পড়ে বেসরকারি পাটকলগুলো। কুষ্টিয়া, নওগাঁ, চাপাই, দিনাজপুর, নারায়ণগঞ্জ, এই সমস্ত যে হাব, এই সমস্ত হাবে যদি আটকানো যায় একদম এন্ট্রি পথে এবং এক্সিট পথে, তাহলে তো ওই বস্তাগুলো লোকাল বাজারে আসবে না। কিন্তু ওইখানে আমাদের তৎপরতা খুবই কম। আইন বাস্তবায়নে লোকবল, ম্যাজিস্ট্রেট ও যানবাহন সংকটে নিয়মিত অভিযান পরিচালনা করতে পারছে না বলে অজুহাত পাট অধিদপ্তরের। সব মিলাইয়া মোটামুটি আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা সে অনুযায়ী মোটামুটি হয়েছে, কিন্তু আমরা এই কাজ অব্যাহত থাকবে মোবাইল কোর্ট, এবং আমরা চেষ্টা করব যাতে প্লাস্টিকের বস্তা চাউল না রাখে। আইন অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে শাস্তি হিসেবে আইন অমান্যকারীকে 1 বছর কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মাত্র 3 কিলোমিটার সড়ক, কোথাও কাঁচা রাস্তা, কোথাও খানাখন্দে ভরা। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত 10 গ্রামের মানুষের। ঝিনাইদহ সদরের পোতাহাটি গ্রামের সড়কটির এমন দশার অবসান হয়নি 2 দশকেও। তবে দ্রুতই এই সমস্যার সমাধানের আশ্বাস দেন এলজিডির কর্মকর্তা। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট।
কোথাও ভাঙ্গা, কোথাও খানাখন্দ, বেহাল সড়কে হেলে দুলে চলছে যানবাহন। 2006 সালে সবশেষ সংস্কার করা হয় ঝিনাইদহ সদর উপজেলার পোতাহাটি গ্রামের 3 কিলোমিটার দীর্ঘ সড়ক। এরপর 19 বছর কেটে গেলেও আর উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ কারণে দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে রাস্তাটি। শিগগিরই সংস্কারের দাবি এলাকাবাসীর। বর্ষাকালে আমরা চলতেই পারি না, আমাদের ওই বাসাতে লুঙ্গি পরে রাস্তায় এসে প্যান্ট পরা লাগে। গ্রামে কোথাও পাকা রাস্তা নেই, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর পাশে আরেকটা রাস্তা আছে, সেই রাস্তা একেবারেই কাছে। মালামাল নেওয়া যায় না, ভ্যান উল্টিয়ে যে অ্যাক্সেল ভেঙে যায়। সেদিনকে এক আলম সাধু উল্টি যে তার গরম পানিতে পুড়িয়ে সেই ছেলেটার কি হাল। রাত বিরেত চলাচল খুব কষ্টকর। তাদের সাথে যোগাযোগ করে আসলে আমরা কোনো ভালো ফল পাইনি, যে কারণে আসলে আমাদের এই রাস্তাটা করা সম্ভব হয়নি। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস এলজিইডির। দুটো আইডিভুক্ত রাস্তার মধ্যে একটি রাস্তা আমাদের যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের ডিপিপিতে আমরা অন্তর্ভুক্ত করেছি। ডিপিপিটা অনুমোদিত হয়ে গেলে আমরা ওইটা পাকা করতে পারবো। পোতাহাটি গ্রামে প্রায় 4,500 মানুষের বসবাস। তাদের সঙ্গে আশপাশের অন্তত 10টি গ্রামের মানুষ এই পথ দিয়ে প্রতিদিন স্থানীয় ডাকবাংলা বাজার এবং চুয়াডাঙ্গা শহরে যাতায়াত করেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বেনাপোল কাস্টমস হাউসে প্রায় 1 বছর ধরে অচল রাসায়নিক পরীক্ষার মেশিন। এতে ব্যাহত হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া। খুলনা ও ঢাকা থেকে পরীক্ষা করাতে লাগছে দীর্ঘ সময়। এতে অর্থদণ্ডের মুখে পড়ছেন আমদানিকারকরা। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, রাজস্ব বোর্ড অর্থ বরাদ্দ না দেয়ায় মেরামত করা যাচ্ছে না হ্যাজমেট নামের মেশিনটি। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা পণ্যের বড় অংশ খাদ্য ও শিল্প কারখানায় ব্যবহার করা রাসায়নিক। এসব পণ্য খালাসের আগে গুণগত মান পরীক্ষা করতে হয়। এজন্য বন্দরের কাস্টমস হাউসে অত্যাধুনিক দুটি মেশিন থাকলেও হ্যাজমেট নামের মেশিনটি প্রায় 1 বছর ধরে অচল। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম। আমাদের ফাস্ট ট্র্যাক সার্ভিস, যেটা শিল্পের কাঁচামাল, প্রয়োজনীয় দ্রব্যাদি, এগুলো কিন্তু আমরা যথাসময়ে ডেলিভারি করতে পারছি। বিকল্প হিসেবে রাসায়নিক পণ্য পরীক্ষার জন্য পাঠাতে হচ্ছে খুলনা ও ঢাকায়। ফলাফল হাতে পেতে সময় লাগছে 15 দিন থেকে 1 মাসের বেশি। এতে প্রতিটি পণ্যের চালানে ব্যবসায়ীদের অর্থদণ্ড হচ্ছে 15 থেকে 25 হাজার টাকা। অন্যদিকে পণ্য চালান আটকে থাকায় নষ্ট হচ্ছে গুণগত মান। আমাদের মাল ছাড়াতে অনেক বিলম্ব হচ্ছে। আমরা আশা করি এই ল্যাবের মেশিনটা অতি সত্বর মেরামত করবে। মেশিনটি সচল করতে প্রয়োজন 15 থেকে 17 লাখ টাকা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কাস্টমস কর্মকর্তারা। তবে জানান মেরামতের অর্থ বরাদ্দ পাচ্ছেন না। দ্রুত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে সিএনডিএফ এজেন্টরা। এই টেস্ট ল্যাবরেটরির এগেইনস্টে ফান্ড ক্রিয়েট করে যাতে স্বয়ংসম্পূর্ণ এবং সমস্ত মালামাল এখানে টেস্ট করা যায় এবং আমদানিকারকদের মালামাল খালাসে যাতে বিলম্ব না হয়, সে ব্যাপারে আশু দৃষ্টি কামনা করছি। বেনাপোল দিয়ে আমদানি করা পণ্যের মধ্যে 40 ভাগই রাসায়নিক দ্রব্য এবং মোট রাজস্ব আয়ের 30 ভাগের যোগান আসে এসব পণ্য থেকে। সময় সংবাদ, বেনাপোল। বাংলার সময়। বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল এরোলিয়া এয়ারফিল্ডের 65তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কোর্সে অংশগ্রহণকারী 16 জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিমান বাহিনী প্রধান। তিনি বলেন, প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উড্ডয়ন প্রশিক্ষকের মতো একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলো, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সঙ্গে গড়ে তুলতে সহায়তা করবে। কোর্সের স্কোয়াড্রন লিডার AKM শওকত উল্লাহ সামি চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে মফিজ ট্রফি অর্জন করেন। দেশের বিভিন্ন জেলায় 3 দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। নাটোরে সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। ফরিদপুরে বেলুন উড়িয়ে মেলার কার্যক্রম শুরু করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেলায় 14টি স্টলে দেশীয় জাতের 2 শতাধিক প্রজাতির ফল প্রদর্শন করা হয়। এছাড়া চট্টগ্রাম, রংপুর, ঝিনাইদহ, দিনাজপুর, মৌলভীবাজার সহ বিভিন্ন জেলার ফল মেলা শুরু হয়েছে, যা চলবে আগামী শনিবার পর্যন্ত। হাতটা ভাই গোটায় আসছে।
বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যশোরে করোনায় আরও একজনের মৃত্যু, 2 দিনে প্রাণ গেল 2 জনের। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ছাড়ালো 2000, মৃতের সংখ্যা 20। সদর হাসপাতালে চিকিৎসাধীন 187 জন। সাগর উত্তাল থাকায় মহেশখালী থেকে এলএনজি সরবরাহ বন্ধ। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট, ধুঁকছে সিএনজি ফিলিং স্টেশন, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। এবং থামছেই না বিএসএফের পুশিং, এবার খাগড়াছড়ি ও সাতক্ষীরা সীমান্তে 19 জনকে ঠেলে দেওয়া হলো বাংলাদেশে, হেফাজতে নিল বিজিবি। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।